নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2024 সালের লোকসভা নির্বাচনে অভাবিত সাফল্য পাওয়ার পর ছোটবাবু এবং দিদিমণির সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল। তারপরই আর্চিকরের ঘটনা ঘটল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দিদিমণিকে পাশে বসিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন ছোটবাবু। কেন সন্দীপকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। তার পাশে বসা মুখ্যমন্ত্রীর অস্বস্তি কারুর নজরে এড়িয়ে যায়নি। তারপর ছোটবাবুর যাকে নিয়ে এসছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর সেই আইপ্যাকের সঙ্গে বঙ্গেশ্বরের খটামটি লাগে। আইপ্যাককে তিনি প্যাক বলেন এবং ছোটবাবুর ঘনিষ্ঠ নেতাদের ডানা ছাটা শুরু করেন, মুখপাত্রদের তালিকা বদলে দেন। এর মধ্যে ছোটবাবুর ঘনিষ্ঠ কয়েকজন ডিগবাজি খেয়ে আবার দিদিমণির শিবিরে চলে যান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নাট্য বসু তখন দিদিমণির আলোয় ভীষণ রকম আলোকিত। ছোটবাবুকে কার্যত ভুলেই গেছেন। দিদিমণি যদি ধরে আনতে বলেন, নাট্য বসু বেঁধে আনেন। আর ছোটবাবু তাদের বেজায় চটেছিলেন। সবাই জানতেন যে নাট্য বসু ছোটবাবুর শিবিরের লোক, ছোটবাবুকে নেতা বলতেন। ছোটবাবু যাতে আরো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পান, সেই জন্য নাট্য বসু সব সময় ভোকাল ছিলেন। সেই নাট্য বসুর হঠাৎ করে পাল্টি ছোটবাবু কিন্তু ভালোভাবে দেখেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, নির্বাচন আসছে, ছোটবাবুকে আবার সাদরে কাছে টেনে নিয়েছেন দিদিমণি। আসলে তহবিলের চাবিকাঠি ছোটবাবুর হাতে। দিদিমণি তো পোড় খাওয়া রাজনীতিক, মাটির গন্ধ বোঝেন। দিদিমণি জানেন যে তার ঘনিষ্ঠ যারা ছিলেন তারা অনেকেই বয়সের বারে নুবজ। ওই পিচগলা গরমে নির্বাচনের আগে, নির্বাচন, তারপরে ও ভোট ম্যানেজমেন্ট করা, ঘাড়ে গর্দানে হয়ে যাওয়া এদের পক্ষে সম্ভব নয়। তারা এখন ঠান্ডা ঘরে বসে বড় বড় বাতচিত করতে অভ্যস্ত। পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরেন, যোগাযোগ কত। আর বয়সও একটা কারণ। 15 বছর ধরে তারা রাজ করছেন। নতুন করে তাদেরকে গিয়ে কেউ যদি বলে যে মাটির কাছাকাছি মানুষের কথা শোনো, তারা তো আটকে উঠবেন। গ্রামে গ্রামে গিয়ে রাত্রিবাস, ওরে বাবারে সম্ভব নাকি? আমরা এয়ার কন্ডিশনে থেকে অভ্যস্ত, দামি এসইউবি ছাড়া চড়ি না। আমরা গ্রামে গ্রামে গিয়ে রাত্রিবাস করব? তা আইপ্যাক যখন এই নিদান দিয়েছিল তখন বেজার মুখ করে মেনে নিয়েছিলেন। কি আর করবেন, প্রপ্রাইটারশিপ কোম্পানি তো, এই তো দল নয়। অনেকে বলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির অনেক শেয়ার হোল্ডার থাকে, দায়বদ্ধতা থাকে, প্রত্যেক কোয়ার্টারের ফিনান্সিয়াল রেজাল্ট বার করতে হয়। আর স্টক মার্কেট লিস্টেড কোম্পানি তো অনেক রকম দায়বদ্ধ। এরা পিওরলি প্রপ্রাইটারশিপ কোম্পানি। দিদিমণি তার সর্বে সর্বা, আর এয়ার অ্যাপারেন্ট ছোটবাবু। কিন্তু এয়ার অ্যাপারেন্টের সঙ্গে দিদিমণির অনেক রকম মত পার্থক্য। আসলে লোকসভা নির্বাচনে তৃণমূলের 29টা আসন জয়ের পিছনে ছোটবাবুর ভূমিকা ছিল, কিন্তু দিদিমণি তো সেটাকে খুব একটা গুরুত্ব দেননি। না হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার লোকসভার নেতা হন। এখন দিদিমণি ছোটবাবুকে নেতা করেছেন লোকসভার, তো সামনে নির্বাচন এসে গেছে। ছোটবাবু চেয়েছিলেন উপমুখ্যমন্ত্রী হতে। দিদিমণি কাউকে ক্ষমতার ভাগ ছাড়বেন না। তিনি জানেন এয়ার অ্যাপারেন্ট যদি একবার মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হন, তার ভূমিকা আনুষ্ঠানিক থাকবে, শুধু চেয়ারম্যান এমেরিটাস, সব ক্ষমতা ছোটবাবুর হাতে। তৃণমূলের নেতারা, বিধায়করা, মন্ত্রীরা তার পায়ার দিয়ে প্রণাম করবে, আশীর্বাদ চাইবে, কিন্তু ছোটবাবুকে ঘিরে বলয় তৈরি হবে এবং তার আমলাশাহী, তার পুলিশ প্রশাসন সবাই ছোটবাবুকে পাশে গুড়গুড় করবে। সেটা মুখ্যমন্ত্রী কখনোই বরদাস্ত করবেন না। তিনি চান জ্যোতিবাবুর রেকর্ডটাকে ভাঙতে। তো ছোটবাবু বুঝেছেন যে তৃণমূল ক্ষমতায় থাকলেও তার এই স্বপ্নটা পূরণ হবে না। ছোটবাবু একবার চেষ্টা করেছিলেন। অনেকে বলেন, দেখুন এইসব সত্য মিথ্যা জানি না, রাজনীতি সম্ভাব্যতা শিল্প, রাজনীতিতে অনেক খবর বাতাসে ওড়ে, কিছুটা সত্যি, কিছুটা জল্পনা, কিছুটা মিথ্যা, আবার একেবারে উড়িয়ে দেওয়াও যায় না যে জল্পনাগুলো বাজারে ছড়ায়। যে ছোটবাবু নাকি অজিত পাওয়ার হতে চান।
দেখুন, শিন্দে ছোটবাবু হতে পারবেন না। শিন্দে, একনাথ শিন্দে শিবসেনা ভেঙেছিল কেন? শিবসেনা বিজেপির স্বাভাবিক মিত্র। উদ্ধব কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মেলানোয় পুরনো শিব সৈনিকরা সেটা মানতে পারেনি, কারণ বালা সাহেবের আদর্শের পরিপন্থী হচ্ছে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মেলানো, আর বিজেপি শিবসেনা স্বাভাবিক মিত্র। তাই একনাথ শিন্দে বালা সাহেবের আদর্শ উদ্ধব নষ্ট করছে বলে দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী, এখন উপমুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু অজিত পাওয়ার নিচকে ক্ষমতার জন্য এসছেন, তার খুব শখ ছিল উপমুখ্যমন্ত্রী হওয়ার। একবার চেষ্টা করেছিলেন, ভোর রাতে রাজভবনে গিয়ে দেবেন্দ্র ফাডনবিসের সঙ্গে শপথ নিয়েছিলেন, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। আবার তিনি এনসিপি সার্কেলে ফিরে যান এবং উদ্ধব মন্ত্রিসভায় মন্ত্রী হন, কিন্তু এবার তিনি এনসিপিকে আড়াআড়িভাবে ভেঙে প্রধান এনসিপি হিসাবে নিজের একটা জায়গা তৈরি করেছেন। তাই অজিত পাওয়ারের এনসিপি ভাঙাটা নিছকই ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য। সিন্ধের শিবসেনা ভাঙার সঙ্গে অজিত পাওয়ারের এনসিপি ভাঙার এই মৌলিক পার্থক্য আছে। তা খোকা বাবু, তার উচ্চাসা আছে, 38 বছর বয়স, তিনি একজন সাংসদ আর সংসদীয় দলের নেতা হিসেবে থাকবেন, যেখানে তার প্রতিপত্তি আইপ্যাককে তিনি এনেছেন, তহবিলের চাবিকাঠি তার কাছে, তিনি কি মুখ বুঝে সব মেনে নেবেন? কেনই বা মেনে নেবেন? তাই ছোটবাবু তখন অনেকে বলেন চেষ্টা করেছিলেন যদি অজিত পাওয়ার হওয়া যায়। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি একটা সবাই ছোটবাবু বলেই ফেলেছিলেন, অনেকে আমাকে বলছেন আমি সিন্ধে হব, অজিত পাওয়ার হবো, আমি ওসব কিছুই হব না, আমার শেষ রক্তবিন্দু দিয়ে তৃণমূলের জন্য লড়বো, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, রাজনীতিবিদরা এইসব বাড়াম্বর করেন, তারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না, যুগে যুগে এটাই দেখা গেছে। তা সে কোকাবাবু এখন কিন্তু খুবই আতঙ্কিত কেন? বলছে 250টা আসন পাবো, বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবো, তর্জনী তুলে একে দেখে নেব, তাকে দেখে নেব, কমিশনকে ঘেরাও করব, এসব বলছেন না, বৈভবের আস্ফালন করছেন। নো টেকার্স। যে ন্যারেটিভ তৈরি করেছেন সেই সব ন্যারেটিভও মুখ তুবড়ে পড়েছে। এখন শোনেন ওদের মুখে বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, শোনেন না, নো টেকার্স বলে। এই যে এসআইআর হচ্ছে, এসআইআর এর জন্য মানুষ আত্মহত্যা করছে, এটা আতঙ্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, দিদিমণিও করছেন, যোগ্য সংবাদ করছেন ছোটবাবু। আরে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কেউ চায় না মানুষ মারা যাক। অপঘাতে মৃত্যু তো আরো বেদনাদায়ক, কষ্টদায়ক, কিন্তু সব মৃত্যুর জন্য এসআইআর দায়ী, এই যে ন্যারেটিভ তৈরি করে আতঙ্ক ছড়ানো, দেখবেন এটাও খাবে না, এটাও খাবে না। আরে সরকার গড়া, সরকার ফেলা, এটা কারা করে? কোন দলে কমিটেড ভোটার না, সাইলেন্ট মেজরিটি। সাইলেন্ট মেজরিটি ডিসাইড করে কে সরকারে থাকবে, কে সরকারে থেকে যাবে। এবার সাইলেন্ট মেজরিটির সিংহভাগ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে, তারা মনে করছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। বহু সাধারণ মানুষের যারা অত রাজনীতির কুটকচালি বোঝেন না, তারা একটা জিনিস বোঝেন। ধরুন যারা 60-এর দশকের গোড়ার থেকে জন্মেছে, 72, 73, 71 সালে, তারা কংগ্রেসী শাসনের কথা শুনেছে বাবা মার কাছ থেকে 5 বছর, বোধবুদ্ধি হয়নি। 77 থেকে 2025 যে সরকারগুলো এসছে, সবকটাই কেন্দ্রে যে শাসক দল তার বিরুদ্ধে অবস্থান করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ড প্রায় 5 দশক ধরে বাঙালি শুনছে। তা বাঙালির মধ্যে এবার একটা তো আকাঙ্ক্ষা হয়েছে, আচ্ছা ভাই অনেক দিন এই ফাটা রেকর্ড তো শুনলাম, 5 দশক তো কম নয়, এবার দেখি না ওই যে বিজেপির তথাকথিত ডাবল ইঞ্জিন বিষয়টা কি। অনেক রকম তো শুনি, অনেক রকম তো প্রচার শুনি, উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, আসাম এগিয়ে যাচ্ছে, একবার দেখি না টেস্ট করে। বিজেপি তো এই রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসেনি, অন্যান্য রাজ্যে আছে, কি করেছে সেটা পরের কথা, বাংলায় তো আসেনি। বাংলায় রাজনৈতিক ভাবে আনটাস্ট এন্ড আনকিসড আছে। তা একবার দেখা যাক না, তাদেরকে একটা সুযোগ দিয়ে। এটা তৃণমূলের বন্ধুরা বলতে পারে না আপনি বিজেপির হয়ে ন্যারেটিভ তৈরি করছেন, ন্যারেটিভ না, কথা বলে দেখুন না সাধারণ মানুষের সঙ্গে। তারা বীতশ্রদ্ধ এই কেন্দ্র বিরোধিতার ফাটা রেকর্ড বাজাতে গিয়ে, কোনো ইনভেস্টমেন্ট নেই। আর
26-এও যদি এরা থাকে একটা ইনভেস্টমেন্ট আসবে না। যে কোম্পানি এখানে আছে পাত্তারি গোটাবে, অনেক প্রকল্প যেগুলো ঘোষণা হয়েছে সেই প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনি এর আগে বলতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা, হতেই পারে, আমি উড়িয়ে দিচ্ছে না। বিড়লা ওপাসের কারখানার উদ্বোধন স্থগিত হয়ে যাওয়া আমি খালি চোখে দেখতে রাজি নই। শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। কেন্দ্রীয় সরকারের মনোভাব বুঝে তারা বিনিয়োগ করে। তা ছোটবাবু এবং তার আইপ্যাক এরা বুঝতে পারছেন না তা তো নয়। আইপ্যাক যে রিপোর্টগুলো দিয়েছে তৃণমূলের কাছে খুব স্বস্তিদায়ক নয়। ক্ষমতায় আসলে এখন নির্বাচনের টায়ে টুয়ে তারা ক্ষমতার হয়তো রাখতে পারবেন। 154টা আসন পেলে তৃণমূল তো শপথ নিতে পারবে না। আর খোকাবাবু জানেন যে একবার তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় 2 মাস লাগবে না তৃণমূল দলটা উঠে যেতে। যে যার মতো পথ খুঁজবেন, একদল কংগ্রেসে চলে যাবেন, ম্যাক্সিমাম বিজেপিতে চলে যাবেন। খোকাবাবু, পিসিমণি আর পুরনো কিছু নকর তারা থাকবেন তৃণমূলে। খোকাবাবুও থাকবেন কিনা জানি না। আর খোকাবাবু একটা বুঝে গেছেন, তার যত বলবালা হচ্ছে ঘরের মধ্যে নিরাপত্তার চক্রবুহের মধ্যে দাঁড়িয়ে, 20 জন বেশি বিধায়ককে তো তার পাশে পাননি। ভেবেছিলেন 100 জন বিধায়ক তার সঙ্গে আসবে, তাদের বলে বলি হয়ে তিনি অজিত পাওয়ার হয়ে যাবেন। সেগুড়ে বালি। তৃণমূলের বিধায়করা একটা জিনিস বোঝে, ভাই ওই মুখটা আসলে মমতা ব্যানার্জি, তিনি রাখলে রাখবেন, বাঁচালে বাঁচাবেন, বাকিদের কোনো গুরুত্ব নেই। ওই সেই হেমবাবুর সেই বিখ্যাত কথা, বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, হেমবাবু বিধানবাবুর মন্ত্রিসভাটা নিয়ে বলুন। বলে শোনো, হেমবাবু খুব রসিক মানুষ, বেলেঘাটার মানুষ ছিলেন। একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব চতুষ্পদ। কালীপদ মানে কালীপদ মুখোপাধ্যায়, ডেন্টাল কালী নামে পরিচিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যার নামে কংগ্রেসের পুরনো ভবন ছিল কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। একজন খালিপদ, যাদব পাঁজা, গান্ধী ভক্ত, চটি পড়তেন না। আর বাকিরা চতুষ্পদ। হেমবাবু বলেছিলেন চতুষ্পদ মানে কোনো মেরুদণ্ড ফেরুদণ্ড নেই। তা আমাদের রাজ্যের শাসক দলের তো একজনই সর্বে সর্বা, এয়ার অ্যাপারেন্ট। তাকে দিদিমণি এয়ার অ্যাপারেন্ট বানিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন বলে তিনি ফরফরি দাস হয়েছেন। আসলে তিনি কিছুই নয়, গুড ফর নাথিং। সেটা তৃণমূলের লোকজনও বোঝে, কিন্তু কি করবে, প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে আছে, উত্তরাধিকারীকে তো তেল দিতেই হবে, তার গুড বুকে থাকতেই হবে। ব্রাত্য বসু একটু এদিক ওদিক করেছিলেন বলে খোকাবাবু তাকে আর পাত্তাই দেন না, টিকিট পাবেন কিনা জানেন না, তিনি অনিশ্চয়তায় ভুগছেন। তাই যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই দিদিমণির সঙ্গে সঙ্গে খোকাবাবুর নামেও জয়ধ্বনি দিচ্ছেন। তাও খোকাবাবু বিজয় ভয় পেয়েছেন, কারণ ওই এবারের হাওয়াটা গোলমেলে, এসআইআর হবে, ক্ষতি তো তৃণমূলের হবেই। বিজেপিও কম বেশি তাদেরও কিছু ক্ষতি স্বীকার করতে হবে, মতুয়া নমশূদ্র ভোটকে মাথায় রেখে। তারপরে প্রতিষ্ঠান বিরোধিতা, চৌর্যবৃত্তির সাম্রাজ্য, কোনো ন্যারেটিভ মানুষ নিচ্ছে না। আর তৃণমূল যদি বলে 5 বছরে আমরা এই করব, এসব শুনে ঘোড়ায় হাসবে, বলে 15 বছর আপনারা এইসব করেছেন, আবার কি করবেন 5 বছর? চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে আরো দৃঢ় করবেন। তাই আমরা এই করব সেই করব এসব বললে মানুষ আর নেবে না। তাই এখন ন্যারেটিভ খুঁজে বেড়াচ্ছে ছোটবাবু এবং আইপ্যাক। যদি একবার গণেশ উল্টে যায়, ছোটবাবু জানেন সে বড় সুখের সময় হবে না। তাই তিনি ভয়ে আছেন, ভয় থেকেই তো আস্পালন করছেন, কনফিডেন্স নেই। আরে কনফিডেন্স থাকলে এসআইআর কেই তো বাধা দিতেন না, এত পদযাত্রা করতে হতো না। হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আছে যে শাসক, যে এত সামাজিক প্রকল্প করছে, সে এসআইআর কে কেন ভয় পাবে? সে তো স্বাগত জানাবে, তা তো জানাচ্ছে না। ভয়ের চোরাস্রোত বইছে। ছোটবাবুও খুব ভীত, যদি একবার গণেশ উল্টে যায় তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ভীষণ আতঙ্কে রয়েছেন ছোটবাবু। আর যত আতঙ্ক তত আস্ফালন।